একজন বিখ্যাত সায়েন্টিস্ট, মানে পৃথিবীর সবথেকে সেরা একটা সায়েন্টিস্ট, তাকে চাঁদের দেশে বা একটা কক্ষপথে যে স্যাটেলাইট আছে সেখানে একটা নাট ঢিল হয়ে গেছে, সেই জন্য তাকে পাঠানো হলো অফিসিয়াল অর্ডার। কিন্তু অন্যান্যরা ভাবলো যে এইটা তো খুব খারাপ কাজ হলো, এই ইঞ্জিনিয়ার তো পাগল ধরনের একটা ইঞ্জিনিয়ার, গর্দভ, সেই ইঞ্জিনিয়ারকে পাঠানো ঠিক হলো না, সে তো নাট টাইট করতে পারবে না। এরা চিন্তায় পড়ে গেল। ওই সায়েন্টিস্ট অফিসিয়াল অর্ডার পেয়েছে, গেল। এখানে এরা আবার বুদ্ধি করলো, তো সায়েন্টিস্ট তো নাট টাইট করতে পারবে না, তাহলে একটা কাজ করা যায়, কোথাও একটা মানুষের হেল্প দরকার। তখন এক চালাক লোক জুটে গেল। সে বলল যে আমার কাছে এমন একটা মেশিন আছে, যে মেশিনের সাহায্যে এখানে একটা নাট টাইট দিলে ওই কক্ষপথে সেই মেশিনে নাইট টাইট হবে। সেই কাজটা করতে হলে তার কাছে মেশিনটা একটা বড় অঙ্কের টাকা দিয়ে কিনতে হবে। সেইটা কিনলো এরা, কিনে এখান থেকে নাটটা টাইট দিয়ে দিল। আর ওই সব থেকে বিশ্বের সেরা যে সায়েন্টিস্ট সে চলে আসলো। এরা তো জানে যে আসলে আমরাই ঠিক করেছি, ওই সায়েন্টিস্ট পারেনি। তার বেশ কিছু বছর পরে আবার নাট টাইট দেওয়ার দরকার হলো, তখন এই সায়েন্টিস্টকে আর নেওয়া হলো না। ব্যাপারটা তখন সে বুঝতে পারলো, আসলে আমি যে নাট টাইট দিয়ে আসছি এরা কেউ বিশ্বাস করেনি। তারা নিজেরাই নাট টাইট দিয়েছে এই ভূখণ্ডে বসে। এটার মানে হলো যে গল্পের একটা মানে আছে, সেই গল্পের মানে হচ্ছে আমরা নিজেকে অনেক জ্ঞানী মনে করি, আবার কেউ কেউ আছে সত্যি সত্যিই জ্ঞানী। সক্রেটিস থেকে শুরু করে রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার, প্লেটো, অ্যারিস্টটল, এরা মহাজ্ঞানী ছিলেন, কিন্তু এদের আচরণগুলো একেবারে গর্দভদের মতো, পাগলদের মতো। সেজন্য সাধারণ মানুষ তখন মনে করত যে এরা একেবারে গর্দভ, মানে সত্যি সত্যি যারা পাগল বা গর্দভ আছে তাদের সাথে এদের তুলনা করা হতো। ঠিক একই ব্যাপার ঘটেছে এই সায়েন্টিস্ট, যেহেতু সে সব থেকে পৃথিবীর সেরা সায়েন্টিস্ট, সেজন্য ওদের একটা সন্দেহ হয়েছে যে এই পাগল সায়েন্টিস্ট এই কাজটা করতে পারবে না। তার মানে হলো যে বিশ্বে দিনে দিনে সেই মানের বিখ্যাত ব্যক্তির জন্ম হয়েছে, ক্ষণজন্মা, অনেক সাধনা করে তারা অনেক জ্ঞানের অধিকারী হয়েছে, কিন্তু আমরা সাধারণ মানুষরা ওই লেভেলটা ধরতে পারি না। সেজন্য একেবারে বুদ্ধিহীন পাগলরা যেরকম, ওদেরকেও একই রকম পাগল মনে করা হয়। যেমন ধরেন একটা উদাহরণ দিই, ছোটবেলায় আমরা অনুরোধের আসর শুনতাম, তখন ইলেকট্রিসিটি ছিল না, 10টা বাজবে তখন অনুরোধের আসর হবে, গান হবে সুন্দর সুন্দর সিনেমায়। তা আমরা গান শোনার জন্য রাতে জেগে কি কষ্ট করে 10টা থেকে 11টা পর্যন্ত গান শুনতাম। আর এদিকে বড় ভাই মেহেদী হাসানের গজল শুনত। তখন মনে হতো যে এত বড়, আমাদের থেকে অনেক বড় সে, কি গর্ধব, এত বড় হয়েছে অথচ সব থেকে পচা গান মেহেদী হাসানের গজল সেটা সে শুনছে। পরবর্তীতে 1,00,000 ঘন্টা আমি গান শোনার পরে ভালো লাগলো মেহেদী হাসানের গজল। তখন বুঝতে পারলাম আসলে বড় ভাই 1,00,000 ঘন্টা গান শোনার পরে যে আমার কোয়ালিটি এনরিচ করেছে, গানের রুচি বেড়েছে, সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু ওই সময় পৃথিবী গুলিয়েও আমাকে বোঝানো সম্ভব হতো না যে আমার যে গান শোনার রুচি সেটা একেবারে এলিমেন্টারি লেভেলে, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ছি এরকম। তার মানেই হলো যে আমরা ধরতে পারি না। মহাজ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবী হাতে গোনা কিছু ছিলেন, মক্কা মদিনায় কিছু ছিলেন, কিন্তু বাকি মানুষগুলো কিন্তু তাকে পছন্দ করেনি, মেরেছে, অপদস্থ করেছে। তবে একটা বিশ্বাস ছিল যে সে কারো টাকা মারতো না। এইরকম একটা, এখন আমরা আফসোস করি যে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমরা থাকতাম, ওই সময় আমার জন্ম হতো, তাহলে হয়তো তাকে আমরা সাহাবী, তার সাহাবী হতে পারতাম। কিন্তু ওই সময়ে যাদের জন্ম তারা পারেনি। কেন? কারণ এখন আমরা ইতিহাস ঘেঁটে জানছি, কোরআন পড়ে জানছি, হাদিস পড়ে জানছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত
পুরো বুঝতে পারছি, কিন্তু ওই সময় তো সামনে ঘোরাঘুরি করছে, সাধারণ মানুষের মতোই ভাত খাচ্ছে, সাধারণ মানুষের মতোই চলছে, বুঝতে পারতো না।